নির্বাচন, ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, কথাবার্তা তো হয়ে গেছে, 1 মাস হয়েছে। আবার অমাবস্যার পূর্ণিমার বাতের ব্যথা যেভাবে সেগে ওঠে না, উনকে করে উনাদের নির্বাচনের ব্যথা সেগে ওঠে মাঝে মাঝে। ওই একই মিটিং এ মির্জা ফখরুল সাহেব ছিলেন। উনি আবার কইছেন নির্বাচিত সরকারের চেয়ে কোন সরকার শক্তিশালী হইতে পারে না। জিয়া রহমানের যে সরকার ছিল, জিয়া রহমান যখন ক্ষমতায় না, ওটা কি নির্বাচিত সরকার ছিল? ওটা শক্তিশালী সরকার ছিল না? কি কয় আর কি না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, যাই হোক, কেমন শক্তিশালী সরকার তৈরি করবে বিএনপি, ওরাই তো ক্ষমতাতে আসবি, তাই না? সবাই মনে করিচ্ছে, আমি মনে করি কিনা সেটা বড় কথা না, অনেকেই মনে করে আর কি। তো বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি, এটার একটা স্যাম্পল দেখি। হ্যাঁ, আসেন দেখি বিএনপি কেমন শক্তিশালী দল। আসেন, এটি তো সাহেব দেখান। একদম চুপ, প্লিজ। একটা কথা বলে আমি বের হয়ে যাবো কিন্তু, প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন। ধন্যবাদ, চুপ করেন প্লিজ। আপনারা বসেন না ভাই, আপনার বসেন, এইভাবে জোরটা করতে পারেন না। আপনি নিজেরা বসে থাকেন। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। বিএনপি মানুষকে প্রফেসর ইউনূস সংস্কার কমিশন নিয়ে আমি ইচ্ছা করে এগুলো নিয়ে কথা কই নাই। কারণ আগে দেখি তারা কি অশ্বডিম্ব প্রসব করে, তারপর কমু এটা ভাবিছিলাম, তো ডিম্ব তো প্রসব করা শেষ, এখন কওয়া যায়, তাই না? প্রফেসর ইউনূসের সরকার তো সংস্কার করার জন্য টাইম চায়। তো প্রফেসর ইউনূস স্যার যারা দায়িত্ব দিচ্ছেন সংস্কার করার জন্য, তারা কেমন রাষ্ট্র বুঝিয়েছেন না একটু দেখি। স্যাম্পল দেখবো একটা, আজকে এটা দেখবো আর কি, বেশি না, বেশি দিলে হার্টফল করতে পারে। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রফেসর ইউনূস স্যার তো অনেক সংস্কার কমিশন করেছিলেন, আমরা স্যার দেখলাম। আমি প্রথম দিকে অনেকগুলো ভিডিও করেছিলাম এই নিয়ে, যে আসলে সংস্কার কোন লক্ষ্যে পরিচালিত করতে হবে, কোথায় কোথায় কি সংস্কার করা যায়, এগুলো নিয়ে করেছিলাম। তো ওগুলো আবার কেউ দেখে না, তো ওই যে মানে সুশীল হইলে একটু বেশি লেখাপড়া শিখলে না, আমার ভিডিও আবার দেখে না, বুঝছাও? তো যাই হোক, ওদের তো দেখে নাই আর কি। অনেক বড় বড় রিপোর্ট দেখলাম জমা দিছে সবাই। তো এই পুরা কষ্ট করলে পানি পড়ে যাবে স্যার, আমি আগে কয়ে দিলাম। হ্যাঁ, কারণ কেন সংস্কার করে আমরা কি হাতি ঘোড়া করবো, কি অর্জন করতে চাই, এই ধারণাটা পরিষ্কার ছিল না কারো কাছে, যাদের দিয়ে করেছেন আর কি সংস্কার কমিশন। তো আমি এভাবে কথা বলতে চাই না, বললেই তো বলবেন যে বলছে, কইবে আপনি সব জানতা, যাই না বসে আছেন। আমি সব জানি না, সব জানতা খোদা তালা। তো কেউ কখনো নিজেকে সব জানতা বলে দাবি করে না, কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো তো খন্ডাইতে হবে, তাই না? খন্ডাইবেন না, আমলেও নেবেন না, তাইলে তো হবে না স্যার। নারী কমিশন কি কাম করেছে সেটা পাবলিক দেখিছে না স্যার? আপনারা দেখেন নাই বলেন, নারী কমিশন কি কাম করেছে? তো এই যে কমিশন গুলা, এরা যে কি বুঝে আর কি প্রডিউস করে সেটা তো আপনারা দেখিছেন। আসেন আজকে আলাপ করি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের আলাপ নিয়ে। ভাইবেন না অন্যরা ছাড় পাবেন। হ্যাঁ, ছাড়বো না কাউরে। হ্যাঁ, আমি যখন ধরি কচ্ছপের মতো কামড় দিয়া ধরি, বুঝাও বাঙ্গু এলিটারা জায়গাটা ভালছুন, এটা বুঝতে পারবেন আজকে। এইগুলো কিছুই বুঝে না, কিন্তু ভাবেই আনবিয়া বিশাল বড় বড় রিপোর্ট দিছে, বুঝছাও? হ্যাঁ, তো যেন আমরা কই সবাই মিলে যে যা তুই পারু তুই লারু, তোর নানির নাম জহরা তাই তোর তো মহড়া। এই যে নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দিছে না, আসলে ওই অর্থে প্রেসিডেন্ট বলা যায় না, কিন্তু প্রেসিডেন্টের সমতুল্য পদ আর কি, যাই হোক, যেটাকে আমরা অন্য দেশে প্রেসিডেন্ট বলি আর কি। তারপরে নিকোলাই সভেরনি, ওই ছিল 1946 থেকে 1953 পর্যন্ত, মানে স্ট্যালিনের মৃত্যুর আগ পর্যন্ত ওই ছিল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। তো স্ট্যালিনের মতো স্বৈরাচারের উত্থান কি ঠেকাতে পারছে সোভিয়েত ইউনিয়ন? এটা কইরা এই সিস্টেমই তো ছিল, পার্টি প্রধান আর রাষ্ট্রপ্রধান আলাদা থাকবে, এটাই তো সিস্টেম ছিল। তো এই হইতেছে ওদের ইতিহাস, ওরা জানেও না ইতিহাসে কি হয়েছে, কোন দেশে কি হয়েছে। এরা নাকি ব্যালেন্স অফ পাওয়ার আনবি। হ্যাঁ, এটা আধুনিক রাষ্ট্র চলে 3টা বড় খুঁটির উপরে, বুঝছাও? এটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে না। এক্সিকিউটিভ মানে যারা দেশ চালায়, মানে সরকার। লেজিসলেটিভ মানে যারা আইন বানায়, মানে সংসদ। আর জুডিশিয়ারি মানে যারা বিচার করে, মানে আদালত। তার মানে সরকার, সংসদ, আদালতে 3টা আলাদা জিনিস। এই 3জন যদি একে অপরের ভুল ধরতে না পারে, তাহলে তারা চাইলে যা খুশি তাই করতে পারবে। আর এই জন্যই দরকার হয় সেকেন্ড ব্যালেন্স, মানে একে অন্যের উপরে নজরদারি করবে, এটি হইতেছে সেকেন্ড ব্যালেন্স। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকার, সংসদ এই দুইটা একই নির্বাচনে ঠিক হয়ে যায়, বুঝছো? যে দল নির্বাচনে যেতে সেই দল সরকার চালায়, সংসদে সে সরকার সংখ্যাগরিষ্ঠ হয়। ফলাফল হয় কি? সরকার যা খুশি তাই করতে পারে, যেমন বাজেট পাস, ট্যাক্স বসানো, আইন বানানো, কোনো বাধাই নেই কেন। কারণ সংসদও তো তাদের নিজেদের লোক দিয়ে ভর্তি। তো তাইলে এটা কিসের সেকেন্ড ব্যালেন্স হইলো? এটা তো হইলো আপনি নিজে বেচারক, নিজে অভিযুক্ত, নিজেই মুক্ত। আসেন এটা দেখি অন্যরা এটা কেমনে করে। আসেন, আমি যেটি থাকি ফ্রান্সের, এই ফ্রান্সের একটা এক্সাম্পল দিই। ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল চার্লস দা গল। 1958 সালে নতুন সংবিধান করলেন।
উনি বললেন রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত হবে, সংসদ সদস্য আলাদা নির্বাচিত হবে, দুইজনের ক্ষমতা আলাদা, হিসাব আলাদা। ফলে একে অন্যকে সেকেন্ড ব্যালেন্স করতে পারে, কেউ কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। ফ্রান্সের আগের সিস্টেম করলে আমাদের মতো ছিল, বুঝছাও, কেমন কাম করতো না, ডিসফাংশনাল ছিল, এটা দল সবকিছু কন্ট্রোল করে ফেলতো আর দেশ চলে যেত। চার্লস দ্য গল সেটা ভেঙে দিছিলেন। আমেরিকার এক্সাম্পল দেখেন, প্রেসিডেন্ট আলাদা নির্বাচিত হয়, সংসদের দুই কক্ষ, সিনেট আর হাউস, তাও আলাদা ভোটে। এমনকি প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সংসদের নির্বাচন হয়, বুঝছাও। মানে প্রেসিডেন্ট আর সংসদ কেউ কারো চাকর না, একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশের এক্সাম্পল দেখেন, একবার ভোট হইলে সংসদও হয়, সরকারও হয়, সরকারের ইচ্ছাতে সংসদ চলে। তাহলে সংসদ আর আলাদা কি? এটা তো তাহলে সরকার একটা জি হুজুর অফিস, তাই হয়েছে। তাই বাংলাদেশের সরকার যা চায় তাই হয়। যেই দেশে একটা ভোটে সরকার ঠিক হয়ে যায়, একটা ভোটে সব ঠিক হয়ে যায়, সেখানে কোনো বালসালের সেকেন্ড ব্যালেন্স হবে না। এটা বুয়া কথা, বুঝেই না কেমনে সেকেন্ড ব্যালেন্স করতে। এরা একটা আইডিয়া দিছে, উচ্চ কক্ষ। এটা বিএনপিও করে চায়। বিএনপির 31 দফা স্পষ্ট লেখা আছে, উচ্চ কক্ষতে থাকবে এলিটেরা, মানে সাংবাদিক থাকবে, সাহিত্যিক থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, প্রফেসর থাকবে, এরা। তো এটা ইংল্যান্ডে আছে, তারেক রহমান দেখেছে এটা, ইংল্যান্ডে উনি থাকেন, তাই এটা আনাই লিখবি। দেখবেন আছে প্রস্তাবে ইংল্যান্ডের এনএইচএস এর মতো করে স্বাস্থ্য ব্যবস্থা করবি ওরা। তো দেখেছে এটা করাই, বুঝছাও। টিনেজার পোলাপান আছে না, ওরা ডাক্তার দেখলে কয় এটা মুই হোম, ইঞ্জিনিয়ার দেখলে কয় এটাও মুই হোম, আর সিনেমার নায়ক দেখলে কয় এটা মুখ হবাই হবে। বিএনপি যেটা দেখিছে সেটা তাকে হবাই হবে, বুঝছাও। আসেন আমরা দেখি উচ্চ কক্ষ কেমন, ভালসুনের মতো একটা আইডিয়া দেখি আসে। এই আইডিয়া বাংলাদেশে সবার প্রথমে দেয় জাসর দেয় সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান আমার আগের এপিসোডে দেখেছেন চিত্তরঞ্জন সুতার, রয় রেজেন ওর শিষ্য ছিল। এরপরে জাসদ এটা পূর্ণ উদ্যমে, এটা ঠিক। উচ্চ কক্ষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে, আমেরিকা আছে, গ্রেট ব্রিটেন আছে, রাশিয়া আছে, জার্মানিতে আছে, পাকিস্তানে আছে, আর ভারত মাতায় আছে। উচ্চ কক্ষ কেন প্রয়োজন এটা একটু বুঝে দেখি। আমার আগের এপিসোডে কলে আমি এটা ব্যাখ্যা করেছিলাম, তারপরে আরেকবার একটু বুঝে দেখি। এটা তখনই প্রয়োজন যখন রাষ্ট্রের আইনসভায় সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও অন্য সদস্যদের প্রয়োজন হয়। কারা সেই অন্য সদস্য? আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, জার্মানি, ভারত মাতা সব দেশ হচ্ছে ফেডারেল সরকার ব্যবস্থা, অর্থাৎ দেশগুলা অনেকগুলো স্টেট, প্রভিন্স বা প্রদেশের সমষ্টি। ফেডারেল সরকার খালি যেসব পাওয়ার তাদেরকে দেওয়া আছে সেসব নিয়ে ডিল করে, যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ইত্যাদি। সেই সব দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য ছাড়াও রাষ্ট্রের স্টেক হোল্ডার হিসেবে প্রদেশগুলোকে ধরার কারণে স্টেটগুলাও তাদের প্রতিনিধি পাঠায় আইনসভা। স্টেটস অথবা ফেডারেশনের সদস্যদের পাঠানো সদস্য দিয়ে গঠিত হয় আইনসভার উচ্চকক্ষ। আর গ্রেট ব্রিটেনে অ্যারিস্টোক্র্যাট আর চার্চ অফ ইংল্যান্ডের বিশপরা উচ্চকক্ষের সদস্য, কারণ তারা ঐতিহাসিকভাবে গ্রেট ব্রিটেনের রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। একটা সিরিয়াল আছে ডাউনটাউন এবে, যে কোন শুধু আইনসভায় উচ্চকক্ষ বানায় এই ইউনিটারি রাষ্ট্র নিয়ে। খালি জাপানে একটা ইউনিটারি রাষ্ট্রের দুইটা কক্ষ আছে, কারণ জাপান একটা কনস্টিটিউশনাল মনার্কি। কিন্তু সেখানে 1869 সালে জাপানের সম্রাট মেইজির নেতৃত্বে সামুরাইদের বিরুদ্ধে মেইজি বিপ্লব হওয়ার পরে জাপানের সম্রাট গ্রেট ব্রিটেনের মতন করে একটা অ্যারিস্টোক্রেসি তৈরি করে, যারা উচ্চকক্ষের সদস্য হইত। এটা তাদের ইতিহাসের সাথে যুক্ত। এই ধারা চলে এসে আজকে জাপানে গ্রেট ব্রিটেনের মতো দুইটা কক্ষ। বাঙ্গুল্যান্ডে তো কনস্টিটিউশনাল মনার্কি না, অ্যারিস্টোক্রেসিও না, তো তাইলে কেন উচ্চকক্ষ? এটার তো ব্যাখ্যা নাই কোন এদের কাছে। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এই সমস্ত দেশ কনস্টিটিউশনাল মনার্কি হওয়া সত্ত্বেও খালি অ্যারিস্টোক্র্যাটদের দিয়ে কোনো উচ্চকক্ষ বানায়, তাদের এম্পাওয়ার করেনি। তাহলে এখন বাংলাদেশে প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য কারা হবে আর তারা কাদের প্রতিনিধিত্ব করবে? জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা তো জনগণের প্রতিনিধি হিসেবে